হলো তুই কি মুরগি ফাঁসিয়েছিস? নইলে সোদপুর থেকে তো একটা লোক ছবি দেখার জন্য কলকাতা আসে, তুই সোদপুরে আর্ট গ্যালারি? তা তখন আমার যুক্তি ছিল এটা যে আমাদের যারা ছবি আঁকছে বা করছে তাদের ছবি কলকাতায় চলে যায়, কলকাতার লোক দেখে, কিন্তু আমার মা মাসিমা কাকিমা বা আমার বাড়ির ছোটরা তাদের আমি সেই ভালো ছবি ভালো কাজ যে কিরকম হতে পারে সেটা দেখাতে পারি না। সেই জন্য যদি আমাদের নিজেদের একটা জায়গা থাকে যখন খুশি করা যাবে, যখন খুশি যার খুশি করতে পারবো, সেই জন্য সুখচর পঞ্চমের এই চেষ্টা। এবং তাতে আমি গর্বিত যে আমাদের অভিভাবক হিসেবে এমন কিছু মানুষ এসে জুটেছেন বা এসে গেছেন, তাদের স্নেহ বা এতে এই কাজগুলো এগিয়ে যাচ্ছে। যেমনভাবে জলসাগরটা এখানে এরকমভাবে হয়েছে, যেদিন আমরা এই আর্ট গ্যালারির উদ্বোধন করে রমানন্দবাবু এসেছিলেন এবং সেখানে এই কথাও বলা হয়েছিল যে আমরা জানতাম না যে ওই পাশে এসপ্ল্যানেড আর এই পাশে কল্যাণীর মধ্যে আর কোনো আর্ট গ্যালারি নেই। এটাই হলো, আমরা ভেবে করা নয় কিন্তু এটা হয়েছিল। এবং সেদিনকার অনেক সাক্ষী বা ওই অনিন্দ টনিন্দ ওরা তো ছোটদের ছবি টবি বেছে দিয়েছিল, সেগুলো হয়েছে। আজকে এইটারই আর একটা রূপ করার কথা ভাবার জায়গা থেকে ওই সুখচরে, যেখানে আমরা এতদিন ধরে থিয়েটারের চর্চা বা 32 বছর, সুখচরে একটা তপবন বলে ব্রিগেডের এক জায়গা, একটা পুকুর আর একটা বাড়ি নিয়ে একটা অন্যরকম, ওই যেটার কথা নবেন্দুদা বলেছিলেন, একটা বিজ্ঞান শিল্প বিজ্ঞান শিক্ষা কেন্দ্র গোছের একটা কিছু যদি করা যায়, সেই স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন কি হবে জানি না এইসবের মাঝখানে। কিন্তু আজকে দিলীপদার এই প্রদর্শনীতে দিলীপদা কি বলবেন আমি জানি না, তপতিতে একটু দিলীপদার কথা দু এক কথা বলে দিন, এ তো কেউ কিচ্ছু জানে না। দিলীপদার কথা আমিও কিছু জানি না, দু এক কথা বলুন। এখানে প্রত্যেকে অনেক কথাই বললেন, সবাইকে সম্মান জানিয়ে আমি দুটো কথা বলতে চাই। প্রথমত, শিল্পীর প্রথম ভালোবাসা হলো তার ছবি, কোনো মানুষ বা ব্যক্তি নয়। সেই ভালোবাসার জায়গার যে উপাদান, সেগুলোকে সবার সামনে তুলে ধরার ব্যবস্থা একটা মলয় করলো, যে নিজে থেকে এ ব্যাপারে সাবলীল নয় বা নিজের চায় না যে আমার কাজকে দেখুক বা আমি যা সৃষ্টি করছি সেটা কোথায় থাকবে, কিভাবে থাকবে, সেটা সে কখনো ভাবে না। সে ভাবে যে আমি সৃষ্টি করছি, সৃষ্টি যে যখন শেষ হলো তখন সেটা আমার কাছে আর গ্রহণীয় নয়, আমি এখন নতুন সৃষ্টির দিকে যাব। শিল্পীর মানসিকতাটা এই রকমই হয়ে থাকে। তো সেখানে মলয় একটা উদ্যোগ নিয়েছে, আমি না আমাদের ভুল টিম, যাই হোক মলয় যাই হোক এখানে একটা উদ্যোগ রয়েছে, যে উদ্যোগে ওরা দেখাতে চেয়েছে, ওরা কি ভেবেছে আমি জানি না, হয়তো ভেবেছে যে এগুলো দেখলে মানুষ আনন্দ পাবে না। আমাদের খালি মনে হয় তখন যে আমাদেরও আছে, এই দেখিয়ে দেওয়ার একটা ইচ্ছে, ছবির মধ্যে পানিহাটিতেও আছে, কেউ মানে এটাকে দেখে হয়তো তার কিছু উপকার হবে বা সে কিছু বুঝবে, এরকম একটা ধারণা নিয়েই মলয় এটা করেছে। কিন্তু আমার যতদূর জীবনের যা অভিজ্ঞতা, তাতে আমি দেখেছি যে ওখানেও মানে একাডেমি অফ ফাইন আর্টসে আমাদের শিল্পীরা যে এত প্রদর্শনী করে, সেখানকার যারা দর্শক, সেই দর্শকেরা বেশিরভাগ ক্ষেত্রেই কিছু বন্ধু বান্ধব, কিছু গুণগ্রাহী মানুষ, আর বাকিরা হলো নাটক দেখতে এসে ঘুরে চলে যায়। ছবি বুঝে বা ছবি বোঝার জন্য বা ছবি থেকে কিছু পাওয়ার জন্য কটা লোক আসে আমি জানি না। তবে এটা বুঝি যে ছবি আঁকা, গান গাওয়া, নাটক করা, এটা মানুষের অন্তর থেকে আসে, এটা একটা ইনটিউশন, সেটাই তাকে রেজিস্ট করা যায় না। সে ওটা ভালোবাসে বলে তার অর্থ না থাকলেও সে কাগজ কিনবে, সে খাবে না, তারপরে সে ছবি আঁকবে, সে সেখানে ব্যয় করবে তার জীবনের সমস্ত কিছু। এরকম উদাহরণ তো আমাদের মানে শিল্পের ইতিহাসে প্রচুর লোক রয়েছেন। যেমন এখানে সবচেয়ে বেশি সবাই যাকে জানে সে ভ্যান গঘ, যে যখন রং কিনতে গেছিল তাকে বলেছে রং যে বিক্রি করে, তুমি রং কিনতে এসছো, তুমি আগে রং বেচে আগে নিজে ঠিক করো নিজেকে, তারপরে তুমি রং কিনবে। তো এইসব গল্প আমরা জানি, মানে কতটা সত্যি আমি জানি না, কিন্তু গল্পের আকারে এগুলো রয়ে গেছে। তো আমার বক্তব্য হলো এই যে একজন মানুষ সারাদিন ধরে গান গেয়ে যাচ্ছে, সে যদি দেখে আমার গুণগ্রাহী কেউ আছে, আমার মনে হয় সে কোথাও একটু আনন্দ পায়। আমি জানি না মানে, কিন্তু পায়, মানে না পেলে
এত শ্রোতার জন্য মানুষ এত আকুলিত হতো না, বা দর্শকের জন্য এত আকুল হতো না। কারণ এই যে ধরুন স্টেজ শো হচ্ছে বিভিন্ন, সেই স্টেজ শোতে মানুষ কি চাইছে, যে যারা দর্শক আসছে তারা অ্যাপ্রিসিয়েট করুক, তার বলুক দুহাত তুলে খুব ভালো হয়েছে, তখনই কিন্তু সেই মানুষটা খুব স্যাটিসফাইড। তার মানে একজন শিল্পীর প্রথম ভালোবাসা তার ছবি বা সে যা ক্রিয়েটিভ ওয়ার্ক করে তাই, এবং সেটার যখন মুগ্ধ দর্শক বা গুণগ্রাহী শ্রোতা তৈরি হয়, তখনই তার জীবনের পূর্ণ মূল্যায়ন তার কাছে হয়ে থাকে। মানে সে বুঝতে পারে যে আমি বোধহয় এবারে সার্থক। আমার এটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে, আমি জানি না তাতে কোনো শিল্পী সার্থকতা পায় কিনা বা নিজেকে সার্থক বলে মনে করে কিনা, কিন্তু এখানেই বোধহয় একটা সার্থকতা সারা সমাজের কাছে এটার একটা মূল্যায়ন যখনই হবে, তখনই আমরা বলবো যে না, তাই হয়ে আসছে দীর্ঘদিন ধরে। আমরা যেসব ছবিকে ভালোবাসি, যাদের ছবি দেখে আমরা এখনো ইন্সপিরেশন পাই, সেই সব শিল্পীরাই আজকে ইতিহাসের পাতায় বড় বড় নামে লেখা আছে তাদের কথা। তো সুতরাং এই কথাটুকুই আমার বলার, যে মলয়কে এই জন্য ধন্যবাদ বা জলসাগরকে ধন্যবাদ যে তারা এই কাজটা করেছে। আমি শেষ করে নেবো, শেষে দিলীপদা দু এক কথা বলবে। শুধু আমার আজকে বড় পাওয়া, দিলীপদার ছাত্র অনিন্দ আজকে রবীন্দ্রভারতীর অধ্যাপক, তাকে জোর করে দিলীপদা প্রায় বাবার সাথে লড়াই করে পাঠিয়েছিল। ওর আজ মানে ডায়ালিসিস করতে হয়েছে, এবং ওর যে অবস্থা আপনারা জানলে বুঝতে পারবেন, যে একবার কিডনি চেঞ্জ হয়েছে, তারপর তাতে সমস্যা দেখা দিয়েছে, আবার পাল্টাতে হবে, সেই নিয়ে অনেক লড়াই চলছে। সেই অবস্থাতে ডায়ালিসিস করে, অনিন্দ ভাই একবার আয়না রে, হ্যাঁ সে দিচ্ছি, আসা যাবে, ওকে আনা যাবে, একটু দেখি, সবাই বাইরের জামা কাপড়ে ওকে ধরিস না কিন্তু। না না ঠিক আছে, বাইরের জামা কাপড় ভিতরের জামা কাপড় মানে এই জলসাঘরের উদ্বোধনী বাচ্চাদের ছবি ও বেছে দিয়েছে, কারণ ওরা ৩-৪ জনকে মৃণালদা বেঁচেছিলেন, ওরা বেছে দিয়েছে। এবং আজকে গুরুর এই এখানের এতে ওর এই শরীর খারাপ নিয়ে, মানে এটা একটা মানে চোখে জল আসছে। আমি এসছি সত্যি সত্যি যে কথাটা উল্লেখ করলি, গুরু একদম গুরুর কাজ, এখানে একসঙ্গে এতগুলো কাজ দেখবো, আর গুরুর আগে উপস্থিত হওয়ারটা দরকার ছিল, এবং আমি লাকিলি পেরেছি। মানে আমি তিনি উপস্থিত হওয়ার আগে আমি এখানে উপস্থিত হতে পেরেছি, এটুকু আমার। এটা মানে আমার চোখে জল আসছে, আমি আর খুব একটা কিছু বলতে পারবো না। আমি বলছি দিলীপদা যদি সবাইকে দেখার অনুমতি দেন। তার আগে আমি দুটো কথা বলতে পারি। বিষয়টা হলো, একটা কথা উনি বলেছেন যে ছবি সম্পর্কে উনি কিছু বোঝেন না, এটা আমি মানি না। এই কারণেই প্রত্যেক মানুষের মধ্যে একটা সুকুমার বৃত্তি থাকে, প্রত্যেক মানুষের মধ্যে একটা অনুভব ক্ষমতা থাকে, এবং প্রত্যেক মানুষকেই কোনো না কোনো কিছু, সেটা ফুল হতে পারে, একটা দৃশ্য হতে পারে, প্রাকৃতিক দৃশ্য হতে পারে, কি একটা পাখির ডাক হতে পারে, মানুষের মনে কিন্তু নাড়াটা দেয়। এই যে অনুভূতির দরজায় যে এই যে করাটা নাড়া, তো ওনার কিন্তু মানে আমার ওনার কথা শুনে যেটা মনে হয়েছে, যে কিছু ছবি সম্পর্কে ওনার কিছু জিজ্ঞাসা আছে। এই যে জিজ্ঞাসা ব্যাপারটা, অর্থাৎ জিজ্ঞাসা করার যে প্রবণতা ওনার মধ্যে জাগরিত হয়েছে, এটাই আমার ছবির সার্থকতা, এটা আমি মনে করি। ছবির দিকে তাকিয়ে চলে গেলাম, কিন্তু ছবি তাকে মানে যারা দর্শক তাকে আকর্ষণ করলো না, এখানে ছবির বা শিল্পীর একটা ব্যর্থতা থেকেই যায়। ছবির ক্ষেত্রে আমি নাম দেই, তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছেন যে ছবির নামকরণ যদি দেয়া হয়, যদিও তিনি কোনো কোনো ক্ষেত্রে কিছু ছবির নামকরণ করেছেন এবং সেটা নিয়েও একটা দ্বিমত রয়েছে। কেউ বলছেন যে না উনি করেননি, আর কেউ বলছেন যে না উনি করেছেন। যাই হোক, কিন্তু ওনার কথাটা কি আমি শিরোধার্য করবো এই কারণে, উনি বলেছেন আমি যদি ছবির একটা নামকরণ করে দিই, তাহলে দর্শককে আমি রেগোতে দিলাম না। আমার যেমন শিল্পীর যেমন স্বাধীনতা আছে ছবি আঁকার, তার বর্ণ প্রক্ষেপণের বা রেখার বা বিস্তার সবকিছু স্বাধীনতা শিল্পীর আছে, যেমন দর্শককেও সেই স্বাধীনতা দিতে হবে। আমি যদি প্রথমেই একটা নামকরণ করে তাকে বেঁধে দেই, তাহলে ওই বৃত্তের বাইরে সে যেতে পারবে না। হয়তো তার মনে একটা ক্ষোভ নিয়ে সে সেই প্রদর্শনী থেকে বেরিয়ে যাবে, কারণ তিনি হয়তো তার, আমার যদি একটা ধর আমি
এখানে একটা নামকরণ দিয়ে দিলাম ছবির। ছবির নামকরণ দেখে আমি যে দর্শক তার হাতে পায়ে আমি শিকল পরিয়ে দিলাম যে তুমি যা করবে আমার এই বৃত্তের মধ্যে ঘোরাফেরা করো, এর বাইরে নয়। এই জন্য কোনো নামকরণ করিনি। আর দ্বিতীয় কথা যে দেবব্রত মুখোপাধ্যায়ের স্মরণে কেন আমি করলাম, আমি আজকে বলি, আমার এখানে আমার কলেজের বন্ধুরাও আছেন, ছাত্র অনিন্দ আছে, যেটা উনি বলেছেন যে আমার নাম শুনেননি, আপনার কোনো অপরাধ নয়। আমারও এটা মানে একটা অপরাধ বলবোই এই কারণে যে আমি চোরের উপর রাগ করে মাটিতে ভাত খেয়েছি। 1971 সাল আমি যখন মানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আজকে যে যে ক্যাম্পাস তৈরি হয়েছে, এটা ইন্ডিয়ান আর্ট কলেজের ছাত্রদের সংগ্রামের ফসল। আমরা দাবি করেছিলাম যে এখানে একটা ডিগ্রি কলেজ হোক। সেই ডিগ্রি, কারণ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আমাদের কলেজটাকে দেখিয়ে 12 লাখ করে টাকা পেতে সেই সময়, সুতরাং সেই যে টাকাটা, সেই টাকাটা আমাদের কাছে পৌঁছতো না। আমরা 1 লাখ 1.5 লাখ টাকা সেখানে পৌঁছতো। আমরা সেখানে ডে নাইট সবাই মিলে এবং গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্রদের সাহচর্য এবং সমর্থনে আমরা এগিয়ে গিয়েছিলাম। এবং কলকাতার সমস্ত শিল্পী, বিকাশ ভট্টাচার্য থেকে আরম্ভ করে গোপাল সান্যালের পর থেকে আমাদের পোস্টার রেখে দিয়েছে। সুতরাং এরা ইনভলভ হয়েছিলেন। সেই আন্দোলনটা করার পরে যেটা হলো, আমি দুর্ভাগ্যক্রমে চলে গেলাম দিল্লিতে ন্যাশনাল স্কলারশিপের ইন্টারভিউ দিতে। পরিতোষ সেন সেখানে ওয়ান অফ দ্য জাজিং কমিটি মেম্বার, আমার ছবিই দেখলেন না। এবং আমি দিল্লিতে সেই 3 তলায় ওঠার মধ্যে আমার পেন্টিং, আমার ড্রয়িং, সিভিল ড্রেসে সমস্ত পুলিশরা বারবার খুললো, বারবার দেখলো। এবং দিল্লিতে যখন ফিরছি তখন আমার মোটামুটি ছবিটা সিজ করে নেওয়া হলো, টোটাল পেন্টিং হলো। এই যে সিজ করে নিলে তো আমি টানপাস হয়ে গেছি। তখন সিআরপি যারা কিছু সিআরপি ফিরছিল তাদের অ্যাথলেট লেখা বুকে, তাদেরকে দেখে আমি হাত জোর করে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গিয়ে আমি তাদেরকে বোঝালাম, ওরা ছবিগুলো নিল এবং ওদের সাথে আমি কলকাতা ফিরলাম। আমরা কলকাতা ফেরা হয় না। যাই হোক, নেক্সট যেটা করলো, স্টেট ললিতকলা একাডেমিতে আমার ছবি সিলেক্টেড। কারা সিলেক্টেড? একজন সুভাষ রায়, যিনি আমার সাথে একসাথে আমরা কাজ করতাম। আরেকজন হচ্ছে প্রয়াত সুনীল দাস, এরা ছিলেন। আমার ছবিটা সিলেক্টেড ছবিটা ঝোলানো হলো না। ইটস এ পানিশমেন্ট। আমি এসে সুভাষবাবুকে বললাম যে স্যার ছবিটা তুই ঝুললো না। বলছে তুই একটা কাজ কর, তোর জীবন পড়ে আছে, তুই এর সাথে কথা বল, সুনীলের সাথে কথা। আমি সুনীলকে বললাম, সুনীলদা বলে তুই এদিকে মাথা ঘামাস না। ওরা জানতেন যে ছবিটা ঝোলে নিয়ে, এরা জানতেন। তুমি তো মাথা ঘামাস না, জীবন পড়ে আছে, তুই পরে যা হোক এটা দেখা যাবে। আমি সুভাষবাবুকে তখন একটা কথা বলেছিলাম, কিছু মনে করবেন, আমাকে বলতে বাধ্য হচ্ছি, যে আমি এখন থেকে আমি একজন প্রস্টিটিউটকে রিলাই করবো, নট অ্যান আর্টিস্ট। আমার যে তুমি এত বড় কথা বললে, আমি হ্যাঁ তাই বললাম। আমি সেই দিন থেকে নাম পাল্টালাম। নাম পাল্টে আমি একাডেমি, বিড়লা একাডেমি, সমস্ত জায়গায় ছবি পাঠিয়েছি। ছবি সিলেক্টেড হয়েছে। কিন্তু আমি দেখলাম এদের সাথে বৃথা ইয়ে। সেই সময় আমার দুর্ভাগ্য এমনই, আমি আমাদের স্টেটসম্যানের নাম হলো নামটা এবার তো আমার মনে পড়ছে না, তিনি কাশীপুর ছাত্র, তো আমার সেখানে চাকরি বাধা। কিন্তু আমি সেই সময় দুর্ভাগ্যক্রমে মহাজাতি স্কুলে এলাম। প্রথম দিন ক্লাস করে ফার্স্ট পিরিয়ড করে বেরিয়েছি। তখনকার রাজনৈতিক দল মদতপুষ্ট 74, তারা আমাকে ঘিরে ধরলো, এখানে কোনো পলিটিক্স করা যাবে না। এই যে মাথায় পোকা ঢুকলো, এই পোকা ছাড়াতে 32টা বছর কাটিয়ে আমি চলে এলাম। সুতরাং আপনি যে বলছেন নাম শুনলেন কি করে? কারণ তখনকার এপার বাংলা ওপার বাংলায় যে যৌথ প্রদর্শনী হয়েছিল জাহির রায়হান, তাতে বেঙ্গল থেকে আমরা 8 জন শিল্পী সিলেক্টেড হয়েছিলাম, তার একজন আমি ছিলাম। এবং আমার ছবিটি ছিল 5 ফুট 8 ফুট, বিশাল ছবি। তো সেটা ছদ্মনামে, আমার নিজের নামে ঝোলাতে পারিনি, কারণ আমি যা কাউকে রিলাই করতে পারছি না। সুতরাং সেইখান থেকে ওই যে তুলি আমি ছেড়েছিলাম। পরবর্তীকালে 2007-এ পানিহাটি মেলার সৌজন্যে আমার স্ত্রীর অনুপ্রেরণায়, কিছু বন্ধু বান্ধব, নবেন্দু, এদের অনুপ্রেরণায় আমি আবার তুলিটা ধরেছি। আর এখানে আমি যা দেখেছি, এটা মোটামুটি ভাবে আপনার, আমি একটা সিরিজ করেছিলাম ব্লেজিংস অফ করোনা, অর্থাৎ করোনার মধ্যে ঘরে বসে আছি, তো নতুন চিন্তা ভাবনা কি করবো, রোজই একটা করে ছবি করতাম। আমি প্রায় ধরুন তা হবে 80-85 খানার মতো ছবি করেছি। তা থেকে আমি কয়েকখানা ছবি এখানে দিয়েছি।
দিয়েছি এই কারণে যে মলারা উদ্যোগ নিয়েছে, বলছে ঠিক আছে এটা হোক, তো সেই হিসাবে এটা উপস্থাপনা। আর আমি নামটা দিইনি সেটা আপনাকে বললাম। আর আপনার এক্ষেত্রে কখনোই, কারণ আপনি যখন অফিসে বেরোন আয়নার সামনে দাঁড়ান তো, দাঁড়িয়ে চুলটা ঠিক করেন, অবশ্যই শার্টটা ঠিক করেন, কারণ এই যে জায়গাটা অর্থাৎ সংস্থান সঠিক জায়গায় বোতামটা লাগানো, আপনার যদি নান্দনিক বোধ না থাকে, আপনার সৌন্দর্য বোধ না থাকে, এটা সম্ভব না। নমস্কার। আজকে অনেকে বলছেন, আমি একটু আগে সমন্তদাকেও বলছিলাম যে এর আগে মৃণালদা জানেন এই ওয়াসিম কাপুর, সেটা মৃণালদাই বলে দিয়েছিলেন, উনি এখানে এসেছিলেন একটা উদ্বোধন করতে। তা তখন আসার পর কোনোভাবে জেনে, মানে আমাদের ওই সরস্বতী মূর্তি দেখে জেনেছেন যে দিলীপদার কাজ, তো উনি ভীষণভাবে দেখা করতে চাইছিলেন ওনার সাথে, এবং তখন একটা কথা বলেছিলেন যে উনি তো ফার্স্ট বয়, আমি তো সেকেন্ড বয়। মানে আমরা যারা একদম কিছু বুঝি না তাদের জন্য এইটা যথেষ্ট বলা আর কি। তা ওয়াসিম কাপুর সেদিনও চেয়েছিলেন যে কিভাবে ওনার সাথে দেখা করা যায়, সম্ভব সেদিন করা যায়নি। যাকে আমরা সব শুনলাম, জানলাম, এবং সবাই মিলে একটু দেখে প্রশ্ন করি। আর শিল্পীকে এক সপ্তাহ ধরে আমরা এখানে পাবো 4টে থেকে 8টা। অন্যদের বলুন যে আমাদের এখানেও এরকম আছে, আমাদের এই সুখচরে বা সোদপুরে বা পানিহাটিতে, পানশিলায়, আগরপাড়ায়, এই আমাদের অঞ্চলে যে এতটা ধনী আমরা, এইটার জন্য জানান দেওয়ার জন্যই কিন্তু আমাদের প্রদর্শনী, যে আমাদের এখানে কি নেই। এই শ্রীনিকেতন বলতো না জানি কলকাতায়, তেমনি আমরা বলছি জানি এখানে। ঠিক আছে, জয় হোক সবার। সেই উদ্বোধনে আমি তো আপনাকে দেখেছি। না না, ওয়াশ আছে, এটা ওয়াশ আছে, এটা কোনো ওয়াশ নেই, এটা ডট পেন। কিন্তু হ্যাঁ, পেপারটাকে তৈরি করার ইয়েটা, পেপারটা নিয়ে একটু দামের পেপার দিতে হবে। দামের পেপার এখন ফেব্রিয়ান, আমি যেটা ফেব্রিয়ান পেপারটা ব্যবহার করি, সব ফেব্রিয়ান। এই যে পেপারটা ফেব্রিয়ান, দুটাকে প্রিন্ট করাও আছে মনে হয়। তো ওই পেপারটাকে ফেভিকলকে পাতলা করে একটা লেকারিং করে এবার শুকিয়ে যাবে। শুকানোর পর হালকা ওয়াশ দিয়ে এবার ডট পেন, মাল্টি কালার হতে পারে, মনোক্রোম হতে পারে। আমি মনোক্রোমে অনেক কাজ করেছি, যে সব মনোক্রোম ব্রাউন। এটা আপনি দেখুন, আপনাকে একটা আপনি আজকে দেখুন এই বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজকে চিন্তা করি যে পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট যে চিন্তা ভাবনা মনোবাদী যে ব্যাপারটাকে প্রতিষ্ঠা করতে, সেই তো জয় হিন্দ, সবেদাবেক নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জলসাগর আর্ট গ্যালারিতে, যেখানে দেবব্রত মুখোপাধ্যায় স্মরণ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। শিল্পী শ্রী দিলীপ দেবনাথ, যিনি মহাজাতি বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক, বরাবরই প্রচার বিমুখ এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী। বহুদিন পর আমরা আর্ট গ্যালারি তার অঙ্কিত বিভিন্ন অসাধারণ সব ছবি আর্ট গ্যালারি অনুষ্ঠিত হচ্ছে। সেই আর্ট গ্যালারিতে আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে। এতক্ষণ আপনারা যার কথা শুনছিলেন তিনি শিল্পী দিলীপ দেবনাথ, এবং এই মুহূর্তে আপনারা দেখছেন তার হাতে আঁকা অসাধারণ সব চিত্র। যেটুকু শুনেছি আমরা, সব কটা চিত্র এই মুহূর্তে আপনারা যেগুলো দেখছেন সেগুলো ডট পেনে আঁকা। যে চিত্রগুলো আপনারা এতক্ষণ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেগুলো সমস্ত ডট পেনে আঁকা। এমনটাই জানিয়েছেন শিল্পী। জলসাগর আর্ট গ্যালারিতে আজ থেকে শুরু হয়েছে এই অসাধারণ চিত্র প্রদর্শনী।
চলবে আগামী 23শে জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে এই চিত্র প্রদর্শনী। যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসাধারণ চিত্রগুলো, সেগুলো মহাজাতি বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক শ্রী দিলীপ দেবনাথ মহাশয়ের আঁকা অসাধারণ সব চিত্র। আমাকে নিয়ে যাওয়া এই প্রশাসক কাছে দরজা বললাম আপনার ভোটের জানাই আপনার যে পরিচিত যেসব ছাত্রী উঠে দেখবে। জলসাগর আর্ট গ্যালারিতে আজকে শুভ উদ্বোধন হল এই দেবব্রত মুখোপাধ্যায় স্মরণ প্রদর্শনীর। প্রখ্যাত চিত্রশিল্পী শ্রী দিলীপ দেবনাথের আঁকা অসাধারণ সব আমাকে পাগল করে দিই আমি যখন ভেবেছি যাই কি আপনি একটু ভাবুন ভেবে বলছেন ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ছিল কিন্তু বিভিন্ন লোককে শেষ পর্যন্ত পেয়েছি দেখছে না ছেড়া এইটা না, এটা হলো এর ক্যাপশনটা ছিল প্যাশন। হ্যাঁ, এই হচ্ছে বিনতা কদ্রুর গল্পটা মনে আছে? বিনতা এবং কদ্রু মহর্দেব গরুরের মা। হ্যাঁ, তো কাশ্যপ মুনির 2 স্ত্রী বিনতা এবং কদ্রু। তো বিনতার সন্তান হয়েছে কিন্তু এই দুটো ডিম প্রসব করেছে। তো দীর্ঘদিন অপেক্ষা করার পর একটা ডিমকে ভেঙে ফেলে দিয়েছে। হ্যাঁ, তখন কাশ্যপ এসে বলেছে তুমি তো অন্যায় করেছো, ভাঙলে কেন? তখন কেঁদে ফেলেছে, বলে যে ডিমটা আছে এটাকে তুমি রক্ষা করো, এ তোমার সমস্ত তোমার সাপ মুক্তি ঘটাবে এবং এ তোমাকে তোমার স্বাধীনতা তোমাকে ফিরিয়ে দেবে। তো ওই যা ডিমটা ভেঙেছে সে যখন বেরিয়ে যাচ্ছে সে উঠতে তো বলছে যে মা তুমি খুব বিয়ে করেছো, আমাকে তুমি পৃথিবীর আলো দেখতে দিলে না। এই বলে সে চলে এসে হচ্ছে সূর্যের সারথি অরুণ। হ্যাঁ, আর এই হচ্ছে এই ডিমটা যখন হলো তা থেকে জন্ম লাভ করলো গরুর। যে গরুর পরবর্তীকালে গরুর সেই বর চেয়েছিল বিষ্ণুর কাছে, সাপ আমার ভক্ষক হোক। এই ডিমটা, হ্যাঁ, মিডিয়ামটা কাঠের গুঁড়ো, কাঠের গুঁড়ো আর ফেভিকল। ওই তো ওই সরস্বতীটা ওই যে মিডিয়ামে তৈরি না, রং করিনি, ওই এক মণ্ডটা তৈরির সময় যা করা নতুন করে রং। মানে তার মানে আপনি কাঠের গুঁড়োতেই রংটা দিয়ে করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঠের গুঁড়োতে রং, হ্যাঁ রং এটা তাহলে এই পরে রং করলে না এই জিনিসটা আসবে। ওই পিসটাই রং দেওয়া। হ্যাঁ, এবং বিপিন গোস্বামীর নাম শুনছেন তো? তো মানে আমার অ্যাডমিশনের খরচাটা বিপিন গোস্বামী কলেজে। আপনার বাড়ি কোথায়? একটু বরিশাল বলছেন বরিশাল 16 ভাটাই। ভাটাই আমার বাড়ির সবাই বিএম কলেজে পড়াশোনা। আচ্ছা, চিনি ছাড়া। না বলো স্যার, আজকে দীর্ঘদিন পরে জানতে পারলাম যে আপনি কেন আমাদের স্কুলে এতদিন পড়িয়েছেন। আজকের অনুভূতিটা কী হচ্ছে যে এত আপনার চোখে দেখছি? না না, বিষয়টা হলো সুধীর মৈত্র তো আমাকে গালাগাল দিয়েছে পরে, মানে চাকরির অ্যাপয়েন্টমেন্ট আমার পকেটে। তো সুধীর মৈত্র তো আমাকে পায়নি খুঁজে। আমার কলেজের সমস্ত ছাত্ররা এলো, আমি বললাম তোমরা কোত্থেকে এলে এই সময়? বলে ইন্টারভিউ দিয়ে এলাম। আমি কোথায় ইন্টারভিউ দিয়েছি? আগরপাড়া একটা স্কুলে। আমি কোন স্কুল?
তো বলতে বলতে শুনলাম মহাজাতি, আর মহাজাতিতে আমি অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু অ্যাপ্লাই করলে কী হবে, আমার সেই অ্যাপ্লিকেশনটা গায়েব করে দেওয়া হয়েছে। তা আমি জোর করে ওখানে স্পেশাল ইন্টারভিউ দিয়ে ওখানে চাকরিটা নিলাম। আমি ওখানে চাকরি করবো এমন ইয়েতে ঢুকিনি, যে বাবা মাস্টার হিসেবে পরিচিত ছিলেন, তো ওই একটা কি বলবো, স্বপ্নই হোক যাই হোক, একটু দোলা লেগেছে মানে গেলাম। তো প্রথম দিন ক্লাস থেকে বেরোতেই সব ঘিরে ধরলো আমাকে, তার বাদল টাদল নেতৃত্বে আর কি ঘিরে ধরলো। এবং এই ঘিরে ধরার পর আমার আমি এত আহত হয়েছি। আমি ভাবলাম যে পরীক্ষায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম যে আমি এর শেষ দেখে তবে ছাড়ব। এবং শেষ দেখলাম, সেখানে প্রথম কাটা পরিষ্কার করলাম, বসলাম, তারপরে জাজিম বানালাম, শুলাম। 32টা বছর কাটিয়ে গেল, যার ফসল আমার কীর্তি চন্দন একদম সামনে দাঁড়িয়ে আছে, জানে সব। এই কারণেই আর ওটা ভুলে গেছি, এই যে মাথার মধ্যে যে পোকা না, তখন সুধীর মিত্রের স্টেটসম্যান আমি ভুলে গেছি, যে গালাগালটা এখনও কলকাতা গেলে যারা তখনকার শুনি, কিছু বলার নেই। ছবির কোনো ক্ষতি হলো স্যার? হ্যাঁ, আমাদের যে বাংলায় শিল্পের কি কোনো ক্ষতি হলো? আপনার যে অভিমান, শুনতে পাচ্ছি না কিছু। আপনার যে এই অভিমান, তাতে আমাদের বাংলার চিত্রশিল্প জগতে তো ক্ষতি হলো কি? ক্ষতি আর বৃদ্ধি, আমি দেখো একটা কথা বলি, রবীন্দ্রনাথের কবিতা কেউ পড়ে এখন? রবীন্দ্রনাথের কবিতা কেউ পড়ে? রবীন্দ্রনাথের ছবি কেউ দেখে? আজকে এই যে দেবব্রত মুখোপাধ্যায়, একে কজন লোক জানে? কিন্তু শিল্পাচার্য দেবব্রত এ বাইরের কাছে সমাদৃত, যার আড্ডাখানায় 4-5টা দেশের কনসাল জেনারেল বা সেখানকার তারা বসতেন সবসময়। বাইরে থেকে একজন জিডিআরের যখন কোনো লোক আসতো, আগে দেবুবাবুর খোঁজ করত। যিনি সবচেয়ে বড় একটা জিনিস, যে এখন অ্যাপ্লাইড আর্ট আর ফাইন আর্ট, এই বিভেদটা যিনি ঘোচাতে চেয়েছিলেন। এবং সবচেয়ে দুঃখের কথা যে নন্দলাল বসুর উত্তরসূরি যদি কাউকে বলা হয়, সে হচ্ছে দেবব্রত। কারণ নন্দলাল বসু তো ঘরানা থেকে, অমন ঠাকুরের ঘরানা থেকে বেরিয়ে এসছেন, তার একটা বিরাট ব্যাপার। আর সেই ব্যাপারটাকে ধরে রেখেছেন কিন্তু দেবব্রত। এবং আমরণ তিনি চেষ্টা করে গেছেন যে এই বিভেদটা, অ্যাপ্লাইড আর্ট ফাইন আর্টস, এই ইয়েটা তিনি সরিয়ে দেবেন, রাখবেন না। কারণ বিদেশে তো বহু আর্টিস্ট আছে যারা পোস্টার করেছে, ব্যানার করেছে। হ্যাঁ, আর দেবব্রতবাবুর যে গুরুদেব ভোলা চট্টোপাধ্যায়, ভিসির আঁকা যদি সংগ্রহে তোমরা সাংবাদিক তোমরা পেতেও পারো, আমার উদয়শঙ্করের একটা পোস্টার করে দিয়েছিল, যেটা মিউজিয়ামে রাখার মতো। হ্যাঁ, এবং তারপরে ওই ভিসির পরে যে করেছে সে হচ্ছে বুলবুল নামে একজন ড্যান্সার, তার করেছে, পোস্টার করেছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এই দেবব্রত মুখোপাধ্যায়, সেটাও সংরক্ষণে আছে। আমাদের কাছে নেই, খুব সম্ভব ম্যাক্সমুলার ভবন টবনে গেলে পাওয়া যাবে। আর ওনার শ্রেষ্ঠ যে কাজ গিরিশ ঘোষ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, ওরকম পোর্ট্রেট ভারতবর্ষে কেউ কখনো করেনি, সেটা ম্যাক্সমুলারেই আছে, সেখানে রাখা আছে। সুতরাং এই লোকটাকে তো কাল্টিভেট করার মতো একটা ক্যারেক্টার। আমার দুর্ভাগ্য, আমি মান অভিমান করে 71-এ ওনার সাথে সম্পর্কটা ছেড়ে দিলাম। আমাদের কলেজে যখন ঢুকেছি এই লোকটার নাম কেউ বলেনি। আমরা 139 ধর্মতলা স্ট্রিট, 146-এ তার আবাস, ঠিক কেউ বলেনি যে এই লোকটা এরকম একটা গুণী লোক এখানে আছে। যে লোকটা একা 46-এর দাঙ্গা থামিয়েছে, বেলেঘাটার যে দাঙ্গা, একা রাত্রে চলে গেছে খাল পেরিয়ে ট্যানারিতে কষাই ওখানে, সেখানে গিয়ে তাদেরকে বুঝিয়ে হিন্দু মুসলমান মৈত্রী সেটাকে তিনি করেছেন। যে দাঁড়িয়ে বলেছে যে আমি দেবব্রত মুখোপাধ্যায়, আমার ঘরে ঢুকতে হলে আমাকে মেরে তারপর ঢুকতে হবে, এত বড় বুকের ফাটা কারণ নেই। যার জন্য অমিতাভ দাশগুপ্ত কবি তিনি বলেছেন যে তোমাকে দেখার পর আমি বুঝলাম পুরুষ মানে মরদ, পুরুষ মানে মরদ, তোমার শত্রুপক্ষ যে জানে কোথায় সংগ্রাম। এই কথাগুলো তো এমনি আসে না, এই কথাগুলো তো ভেতর থেকে বলার মতো। পূর্ণেন্দু পত্রী, অমিতাভ দাশগুপ্ত, রাম বসু, প্রত্যেকে তার সম্পর্কে বলে গেছে, শুধু আমরা না। আর দুঃখের কথা কোথায় বলি, এই লোকটা 91 সালে মারা গেছেন, তার হাতে বামফ্রন্ট সরকার। এ লোকটার পরিচয় কি? এ হচ্ছে মৃণালিনী দাশগুপ্তা, অর্থাৎ অসীম দাশগুপ্তার মামা, খুড়তুতো মামা, ঠিক আছে? সেই লোকটা প্যারালাইজড অবস্থায় ছিলেন, তাকে তার হাতে আমরা কোনো অবন পুরস্কার তুলে দিতে পারিনি, কোনো পুরস্কার তুলে দিতে পারিনি। যা দিয়েছি অবন পুরস্কার মরণোত্তর,
তাকে ডিলিট দিয়েছে রবীন্দ্রভারতী মরণোত্তর, তার সময় দেওয়া যায়নি। এই জন্যই আমাদের একটা ক্ষোভ যে এই মানুষটা কিছু পেল না, তো আমরা কোন ছাড়? তার মৃত্যুই যদি কোনো ক্ষতি না করে থাকে, ও উপলব্ধিতে সেটা যদি না আসে, তা আমরা তো কী বলবো, তৃণ থেকে তুচ্ছ। কী বলার আছে বল? স্যার আজকে এই যে ছবিগুলো এর মাধ্যমে যারা দেখতে আসবে, যারা তাদের কাছে আপনি কী বার্তা পৌঁছে দিতে চাইছেন? বার্তা হচ্ছে যে অনেকের মধ্যেই থাকে যে রং টং দেখ, অনেক পয়সার ব্যাপার, রং কিনতে হলে অনেক পয়সার ব্যাপার, কিন্তু এটা তো শুধু, এটা যেমন চাইনিজ ইঙ্ক আর শকুনের পালকে করা, এটা ডট পেন, এই ফেল্ট পেনগুলো পাওয়া যায় না বাচ্চাদের, হ্যাঁ 10 এখন বোধ হয় একটু দাম বেড়েছে, 100 টাকা প্যাকেট, তার একটা ব্রাউন কালার, এগুলো ডট পেন, ওই ওটা হচ্ছে লিঙ্কের প্যাকেট আছে, তার মধ্যে ব্রাউন কালারটা দিয়ে এগুলো সব করা ডট, ওগুলো একটু ওয়াশ আছে, তার মধ্যে ডট, সবগুলো ডট পেনের। তাহলে পেপারের দাম খুব বেশি হলে 100 টাকা, একটা ডট পেনের দাম কি 2টো ডট পেন 20 টাকা, 120 টাকা, বাতাতের খরচ 500 টাকা হতে পারে, 5000 টাকা হতে পারে, কিন্তু ওই 120 টাকার মধ্যে একটা ছবি আঁকা যায়, এটাই ছবির কোনো মিডিয়াম বার নয়। অয়েল পেন্টিংয়ে করলেও ছবি, কালি কলমে করলেও ছবি, অ্যাক্রাইলিকে করলেও ছবি, যে যেভাবে করতে পারে, কিন্তু ছবির বিষয়বস্তু থাকতে হবে, বিষয়বস্তু থাকতে হবে। তার জন্য আড়ম্বরের দরকার, হ্যাঁ প্রয়োজন। না, বিষয়বস্তুহীন মানে আর্ট ফর আর্ট শেক, সেটা আমি পছন্দ করি না। তাহলে তো আমি খণ্ডিত মেঘের একটা চিত্র তুলে সেটা বাঁধিয়ে রেখে দিতে পারি, অসুবিধা কী আছে? সেখানে রাজনৈতিক বোধ খুব জরুরি নয়? হ্যাঁ, সমাজ চেতনতা, সচেতনতা এটা দরকার। এটা সমাজ থেকে বিচ্যুত হয়ে কিছু করা যাবে না, কিছু করা যাবে না। সমাজের সমস্ত জিনিসগুলো যদি তোমার মনে কোনো অনুরণন না সৃষ্টি করে, তুমি কী করবে? তুমি কী করবে? হয় না। প্রত্যেকের জীবন, রবীন্দ্রনাথ তার জীবনের যে জিনিসগুলো বেরিয়েছে, রবীন্দ্রনাথ প্রতিভাবান ঠিকই, কিন্তু মানুষের তার দেহটা যদি দেখা যায়, তাকে যদি জামাটা খুলে দেখা যাবে প্রচণ্ড রকম, কি যীশুখ্রিস্ট কটা মেরেছে, যীশুখ্রিস্টের 4-5টা নেল আমরা দেখতে পাই। রবীন্দ্রনাথকে তার বন্ধু বান্ধব থেকে শুরু করে যাদের হাতে করে তিনি গড়ে তুলেছেন, তারা তার সবচেয়ে সর্বনাশ করেছে। রবীন্দ্রনাথকে শান্তিনিকেতনে চোখের জল ফেলতে হয়েছে, এটা তো ঘটনা। সুতরাং আঘাত না পেলে বেরোবে না, আঘাত না পেলে বেরোবে না। ঠিক আছে, আর কি বলি তো, ভবিষ্যতে এরকম আর্ট এক্সিবিশন যদি বেঁচে থাকি, যদি বেঁচে থাকি, কারণ আমি প্রত্যেক দিন, অবশ্যই আমি প্রত্যেক দিন ছবি আঁকি। এটা মানে রাত 12টা 12:30 পর্যন্ত আমার কাছে খাতা কলম সব থাকে, সুতরাং আমি ছবি আঁকি। কতটা ছবি পদবাচ্য হয় আমি জানি না, যখন দেখি না দর্শক দেখে বলে যে এটা বাহ বাহ, তখন বুঝি হয়তো কিছু একটা হয়েছে। তোমার জন্যই এসছে, ধন্যবাদ। এই যে না, এই যে প্রচেষ্টাটা, এই যেটা বললেন একেবারেই সত্যি, যে মফস্বলে ছবি দেখার স্থায়ী জায়গা, এটা কীভাবে কেন ভাবলেন? ভাবার কথা এই যে একটু আগেই বলছিলাম যে আমরা তো নাটক সেতু তৈরি করতে না পারি, আর আমরা ছোটদের কাজও তো 26-27 বছর ধরে এই স্কুল কলেজ এইসব জায়গায় করি, তারাও যদি এই সব অন্য শিল্পকে চিনতে না শেখে, তাহলে কি করে এই তিলোত্তমা শিল্প গড়বে, নাটকই বা হবে কি করে? আর এই শিল্পের মানুষের সাথে বন্ধুত্ব যত বাড়বে, আমার তো দর্শকও বাড়বে। আমি যেমন শিল্প দেখছি বা ছবি দেখতে আসছি, তেমনি আমার নাটক দেখতেও এই ছবির বন্ধুরা আসবেন, সংখ্যাও তো বাড়বে একেবারে। মানে সেটা যদি ব্যবসায়িক কারণও বলে, সেই জায়গা থেকেও খুব জরুরি। এই সব ভাবনা থেকেই আমাদের তো রিহার্সাল করারই জায়গা খুঁজে পেতাম না। তারপর অনেক কাউকে বলে টলে এটা নাট্যকর্মীরা নিজেদের জমির কাগজ বন্ধক দিয়ে তারপর এই জায়গাটা ধার শোধ করে করে এটাকে দাঁড় করিয়েছে। ভবিষ্যতে কল্পনা এটা তো বাঁধা, এই জায়গাটা একটু ঘুরে দেখতে পারেন জলসাঘর, ও পাশে বইয়ের গ্যালারি আছে, যেটা শুধুমাত্র বাংলা বই থাকে, ছেলেমেয়েরা ইংরেজি স্কুলে পড়ছে তাদের বাংলা পড়ানোর জন্য, ওটা শঙ্খবাবু উদ্বোধন করেছিলেন। এই জলসাঘর উদ্বোধন করেছেন রামানন্দবাবু, 500 বাচ্চা ছবি এঁকেছিল, তাতে 40 জন বাচ্চাকে বেছে দিয়েছিল আমাদের এই অনিন্দ্য পণ্ডিত, সুরজিৎ, তারপর অরুণাংশু, এখানকার অন্যতম নামী শিল্পী, এখানকার নয় ওটা দেশের গৌরবের মতো, অরুণ বাইন, এরা সবাই মিলে বেছে দিয়েছিল। এবং
ওই রামানন্দবাবু উদ্বোধন করেছিলেন, সেইটা দিয়ে জলসাগরের যাত্রা শুরু। তারপর তো ধারাবাহিকভাবে অনেক প্রদর্শনী হয়েছে, হিরণ মিত্র প্রদর্শনী করে গেছেন, আরও অনেকেই করেছেন। কিন্তু ওই দিন জানতে পেরেছিলাম যে কল্যাণী থেকে, যখন এটা তৈরি হয় 2008 ফাটে, তখন কল্যাণী থেকে এপাশে কল্যাণী আর ওপাশে এসপ্ল্যানেড, এর মাঝখানে আর কোনো গ্যালারি ছিল না। এবং এখানে আমরা শুধু তো ছবির এক্সিবিশন করি না, প্রতি মাসে, সেটাও 9 বছর হয়ে গেল, প্রতি মাসে পিওর মিউজিকের অধিবেশন হয় জলসাঘর সঙ্গীত বলে, এবং তার সাথে ইন্টিমেট থিয়েটার। এর মধ্যে 25 তারিখ পোস্ট মডার্ন থিয়েটার আছে এখানে করতে। পর্ণব বলে একটি ছেলে যে ভিয়েতনামে ছিল, এখানে মাঝে মধ্যে আসে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আর্ট কিউরেটারের কাজ করে এবং তার সাথেও থিয়েটার বানায়। সেই পোস্ট মডার্ন থিয়েটার ক্যালিবান এখানে হওয়ার কথা সামনের মঙ্গলবার 25 তারিখ। এই রকমভাবে। আর এখন তো জানেন 2.5 বছর আমাদের কোনো কাজ নেই, এই সব করলে একটু ডিপ্রেশন কাটে। এখানে তো বাণিজ্যিক কিছু না, এখানে তো ছবি বিক্রি হচ্ছে না, কেউ রোজগার করছে না, কিন্তু একটা ব্রিজ হওয়া, 4টে লোকের সাথে দেখা হওয়া, তাতে আমাদের একটু মানে যে দমবন্ধ হয়ে আসা অবস্থা বা দল ভেঙে যাওয়ার মতো অবস্থা, যারা শুধু তো নাটক করে চালানোই মুশকিল, তার সাথে এই ঢেউ, তাতে নাটকের কাজ নেই, নাটক শেখানোর কাজ নেই, সেখানে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র, আমি বলছি যে আমাদের যে মনের রোগ সারানোর জন্য এটা খুব জরুরি। এই যে আজকে এটা হচ্ছে বলে তো তোমার সাথে আমার দেখা হলো, মুখোমুখি একটা দেখা তো হলো, অনেকের সাথে অনেকের মুখোমুখি সাক্ষাৎ হচ্ছে। আর সবচেয়ে বড় কথা মানে এখানে মানে একটা এমনই খোলা আবহাওয়া আছে, এবং আমি বললাম না আমাদের কয়েকজন অভিভাবক মানে এত মরাল সাপোর্ট দেন, সেই রকম মানুষরা এখানে চলে আসেন, সেইখান থেকে অনেক কিছু কাটানোর সুযোগ পাই। আজকে নিতাই কাকুও রয়েছে, তুমি ইচ্ছে করলে নিতাই কাকুর সাথেও কথা হয়, দিলীপ কাকু মানে দিলীপদার অসম্ভব ভালো বন্ধু, সেই মানুষটাও এত শরীর খারাপ, আমি যখন বলেছি সঙ্গে সঙ্গে বলছি যাবো যাবো যাবো। মানে এটা শুধু মানে কোনো সাপোর্ট না, এই যে এসে পৌঁছানো শরীর খারাপ নিয়ে, সন্মতবাবু চলে গেলেন, উনিও প্রতি অনুষ্ঠানে আসতেন। এইগুলো আমাদের এই যে নাটক করে কি করে বাঁচা যায়, এটা তো খুব সোজা কথা নয়, কিন্তু এই মরাল সাপোর্টটাই কিন্তু 32 বছর পঞ্চমকে বাঁচিয়ে রেখেছে। এই আর কি বলবো, অনেক কথা বলে ফেললাম। হ্যাঁ ওই তো সরস্বতী মূর্তিটা পুরো জলসাগরের ছবিটা আমরা 7 নিউজে তুলে ধরছি, যে জলসাগরের চারিদিকে সংস্কৃতির ছোঁয়া। এগুলো সমস্ত বাংলা বই, যেমনটা মলয়দা জানালেন। ছেলেমেয়েরা এখন বেশিরভাগই ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে, তাই জন্যই বাংলা বইয়ের সম্ভার এই জলসাগরে। এই সেই সরস্বতী মূর্তি, দিনের লোকগুলো তো কলেজ শেষ হয়ে গেল, কলেজ থেকে যেত না, দিলীপ দেবনাথের তৈরি অসাধারণ সেই সরস্বতী মূর্তি, যেটা ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসিত। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই সরস্বতী মূর্তি। স্যার এই সরস্বতী মূর্তির মাধ্যম এই সরস্বতী মূর্তির স্যার মাধ্যমটা যদি একটু কাঠের গুঁড়ো আর ওই ওটাকে বলে ফেভিকল, ওটা আর কি বলবো, মুক্ত কালার করে একটা ডাস্ট পাওয়া যায় বিভিন্ন কালারের, পার্ল ডাস্ট, ওইটা মিলিয়ে এটা করা। এটা কতদিন লেগেছে বানাতে? এটা কত সময় লেগেছে বানাতে? এমন এটা না ওইভাবে হবে না, আমি কতবার ভেঙেছি ফেলে দিয়েছি, ও হবে না, যেটা হওয়ার না হয়তো 1 ঘন্টায় হয়ে যায়। যেমন তোমাকে বলি, একটা দুর্গা প্রতিমার মুখ আমি প্রায় 1 সপ্তাহ ধরে করেছি, লাগাতে গেলাম দেখলাম মুখটা বড়, সেই সময় আর আমার সময় নেই, কিন্তু সেই রাত্রে তৎক্ষণাৎ আমি সমস্ত মুখটা তৈরি করলাম 5টার মধ্যে, মানে কটা বলছি 12টা 12:30, 5টার মধ্যে নতুন মুখ আমার তৈরি হয়ে গেল। শুধু একটা অন্য জিনিস আপনারা শুনলেন যে এই অসাধারণ সরস্বতী মূর্তিটির মাধ্যম কি, এবং দেখতে পাচ্ছেন জলসাগরের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সংস্কৃতির
কিছু আপনারা যেমনটা বললেন যে মিশনের ইতিহাস জানিস? না বেশ কিছু মিশনকে চিন্তামণি বাবু হারিয়ে দিয়েছে। হারিয়ে দিয়েছ তো? বড় হয়ে ওঠার, মানুষ হয়ে ওঠার কিছু বার্তা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং আপনারা শুনলেন 32 বছর ধরে পঞ্চম নাট্যগোষ্ঠী এখানে অনুষ্ঠিত হয়। এবং আমরা 7 নিউজ পৌঁছে গেছিলাম এই জলসাগর আর্ট গ্যালারিতে। এখানে আজ দেবব্রত মুখোপাধ্যায় স্মরণ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে এবং আজ থেকে আগামী 23শে জানুয়ারি পর্যন্ত বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত এই চিত্র প্রদর্শনী আপনারা দেখতে পারেন। মহাজাতি বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক মহাশয় শ্রী দিলীপ দেবনাথ, প্রখ্যাত চিত্রশিল্পী, তার অসাধারণ হাতের এই আঁকাগুলি প্রদর্শিত হবে এই কটা দিন। আপনারা অবশ্যই আসবেন। 7 নিউজের পক্ষ থেকে আমরা রাজনীতির খবর যেমন তুলে ধরি, তেমনি বিনোদন জগৎ থেকে শুরু করে সংস্কৃতি জগতের খবরও আমরা তুলে ধরি। সেই ধারাবাহিকতা কিন্তু অবশ্যই বজায় থাকবে। এবং আপনারা যদি সেই ঘটনাগুলোর দেখতে চান, জানতে চান, তাহলে নজর রাখুন 7 নিউজের পর্দায়। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। জলসাগর আর্ট গ্যালারি থেকে চন্দন সেনগুপ্তের সাথে গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ। জয় হিন্দ।